প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের আলোচনার মধ্যে আলোচনা করব হলো পজিশন অফ ভার্ব ইন এ সেন্টেন্স। পজিশন মানে অবস্থান, অফ ভার্ব ভার্বের অবস্থান মানে ক্রিয়াপদের অবস্থান, ইন এ সেন্টেন্স একটি বাক্যে ক্রিয়াপদের অবস্থান। আমাদের আজকের লেসনটি আমরা নিড বেসিক ইংলিশ গ্রামার বই থেকে নিয়েছি। এই বইটা এম রফিক স্যার এই বইটা লিখেছেন। বইটা দারুণ, তোমরা লাইব্রেরি থেকে কিনে নিতে পারো ইচ্ছা করলে। তো আমরা শুরু করতেছি। তো একটি বাক্যে ক্রিয়ার অবস্থান। তো আমরা রুলসের মধ্যে গিয়ে প্রথমে আমরা লিখব পজিশন 1। পজিশন 1 এ আমরা কি লিখব? পজিশন আমরা লিখব, ধরো প্রথমে আমরা লিখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে মেইন ভার্ব, তারপরে থাকে বাকি অংশ। বাকি অংশকে আমরা বলি এক্সটেনশন। বাকি অংশের মধ্যে তোমার অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপরে ফ্রেজ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। আরেকটা আমরা দেখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা দেখতে পারি এরকমভাবে যে প্রথমে সাবজেক্ট, তারপরে তোমার অক্সিলারি ভার্ব, তারপরে হলো মেইন ভার্ব, তারপরে বাকি অংশ এক্সটেনশন। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দিই। আমাদের এইখানে মূল বিবেচ্য বিষয়টা হলো এই বিষয়টা, এগুলো একটু খেয়াল রাখবে। এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখতে হবে তোমাদের, যে সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্টের পরে যদি আমরা দেখি সাফিক্স প্রিফিক্সের শূন্যস্থান পূরণ, সেই শূন্যস্থান পূরণে আমরা কি করব? ভার্ব বসাবো। আমরা যদি এবার দেখি যে অক্সিলারি ভার্বের পরে শূন্যস্থান পূরণ রয়েছে, আমরা সেখানেও কি করব? ভার্ব বসাবো। তো আমরা একটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, উদাহরণটা বলা আছে এরকম যে ধরো লেখা আছে সেতু, এখানে একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, শূন্যস্থান পূরণের সাথে একটা ওয়ার্ড দেওয়া আছে জয়। সেতু জয় দ্য গেম। আচ্ছা, এই হলো আমাদের বাক্য, সেতু ড্যাশ দ্য গেম। তো ড্যাশের মধ্যে একটা শব্দ বলা আছে জয়। তা আমাদের কিন্তু আমরা রুলসে পড়লাম যে আমরা সাবজেক্টের পরে কাকে বসাবো? মেইন ভার্বকে বসাবো, মূল ভার্বকে বসাবো। তার মানে আমাদের এই যে সেতু বাক্যের শুরুতে হলো সাবজেক্ট, এখন এখানে আমরা একটা ভার্ব বসাবো, মেইন ভার্ব বসাবো। তাহলে জয় শব্দটার অর্থ হলো আনন্দ। জয় শব্দটাকে কিভাবে ভার্ব করা যায় সেই বিষয়টা আমাদের শিখতে হবে। তো আমরা এর আগে দিয়ে ইএন শব্দটা যোগ করব। জয়ের আগে দিয়ে বলবো এনজয়, ENJOY। এখানে আবার আরেকটা বিবেচ্য বিষয় হলো সেতু এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যোগ করতে হয়। তাহলে ভালো করে দেখো, মূল শব্দটা ছিল জয়, জয়ের সাথে কি যুক্ত করা হলো? ইএন যুক্ত করা হলো, অর্থাৎ জয় অর্থ আনন্দ, আর এনজয় মানে আনন্দ করা, উপভোগ করা। সেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস যোগ হলো। তাহলে এরকমভাবে তোমাদের সাবজেক্টের পরে শূন্যস্থান পূরণ থাকতে পারে। তাহলে সাবজেক্টের পরে যদি শূন্যস্থান পূরণ থাকে, তোমাকে মূল ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? মূল ভার্ব বসাতে হবে। আচ্ছা, এরপরে আমরা
আরেকটা বাক্য দেখি, যেমন ধরো লেখা আছে হি ইজ, একটা শূন্যস্থান পূরণ, তারপরে বলা আছে ফোর্স দ্য ল। এখানে দেখো হি হলো সাবজেক্ট, এই যে হি হলো সাবজেক্ট, ইজটা হলো অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব। হ্যাঁ, এখন এটা যদি তোমার মনে হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলে যাচ্ছে, তাহলে তো মূল ভার্বের সাথে আইনজি যোগ করে দিতে হবে, তাই না? তাহলে মূল ভার্বের সাথে আইনজি যোগ করে দিতে গেলে আমরা আগে এটাকে ভার্ব বানাবো। হ্যাঁ, ফোর্স, এনফোর্স, বল প্রয়োগ করা, জারি করা অনেক সময় হয়, তাহলে এনফোর্সিং, সে আইনটি জারি করেছে। হি ইজ এনফোর্সিং দ্য ল, সে আইনটি জারি করেছে। তাহলে জয়ের ভার্ব হলো এনজয়, ফোর্সের ভার্ব হলো এনফোর্স, ফ্রেন্ডের ভার্ব হলো বি ফ্রেন্ড। এরকম করে তোমরা শব্দগুলো তোমাদের অ্যাডভান্স বইয়েও দেওয়া আছে, তোমরা কিন্তু সেগুলো খুব গুরুত্ব দিয়ে শিখে নেবে। আসলে শব্দ শেখার কোনো বিকল্প নেই, যত বেশি শব্দ শিখবে তত বেশি তোমার ইংরেজিতে দক্ষতা বাড়বে। তো এরকম আরও অনেকগুলো খুঁজে পাবে তুমি, যেমন ডেঞ্জার, ডেঞ্জারের ভার্ব হলো ইএন যুক্ত করে দিলে হয়ে যায় এন্ডেঞ্জার। তারপরে তোমার লার্জ, লার্জের ভার্ব হলো এনলার্জ। রিচ, হ্যাঁ, এরকম আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো পরীক্ষায় আসে আমরা একটু সেগুলো তোমাদের লিখে দিই। যেমন আসে হলো এনলার্জ, এখানে মূল শব্দটা কিন্তু লার্জ, মূল শব্দটা লার্জ, তার সাথে ইএন যুক্ত করা আছে, এনলার্জ। আচ্ছা, এরপর আমরা যেটা বেশি পরীক্ষা আসতে দেখি সেটা হলো এনরিচ, এনরিচ হচ্ছে সমৃদ্ধ করা। হ্যাঁ, এনজয় তো উপরে দেখলা। তারপরে তোমার তারপরে হলো এবল, এবলের সাথে ইএন যুক্ত করে এনএবল, সক্ষম করা। তারপরে তোমার কারেজ, এটা বলে এনকারেজ। তারপরে ডেঞ্জার, এন্ডেঞ্জার। এই শব্দগুলো পরীক্ষায় বেশি আসতে দেখা যায়, অর্থাৎ ইএন শব্দ যোগ করে, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে আমরা ইএন এরকম প্রিফিক্স যুক্ত করে ভার্ব গঠন করি। হ্যাঁ, এই যে লার্জ, লার্জ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, তো লার্জের আগে এন যুক্ত করলে এনলার্জ। রিচ, তার আগে এন যুক্ত করলে এনরিচ, সমৃদ্ধ করা। এবল, এটার আগে দিয়ে ইএন যুক্ত করলে এনাবেল, এনাবেল অর্থ সক্ষম করা। তারপরে কারেজ, সাহস, এটা নাউন, নাউনের আগে ইএন যুক্ত করে দিলে এটা হয়ে গেলে এনকারেজ, এনকারেজ অর্থ উৎসাহিত করা। ডেঞ্জারের আগে দিয়ে ইএন যুক্ত করলে হয়ে যায় এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার অর্থ বিপদাপন্ন করা, বিপদে ফেলা। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে, খাতায় তুলে নিও, তাহলে খুব দ্রুত শিখবে। কারণ খাতায় লেখার সময় তোমার যা হয় তা হলো মনোযোগটা কয়েক দিক থেকে বেড়ে যায়, অর্থাৎ চোখ দিয়ে দেখতেছো, হাত দিয়ে লিখতেছো, আবার মুখ দিয়ে পড়তেছো, এই কারণে কোনো কিছু শেখার পরে লিখতে হয়। তারপর আমরা যে বিষয়টা জানি সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা বিষয় দেখি। পজিশন 1, পজিশন 1-এ প্রথমে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর আমরা এখন দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনটা এরকম জানো যে প্রথমে একটা এক্সক্লেমেশন ওয়ার্ড থাকে, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তারপরে এর সাথে যুক্ত থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স।
তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ এক্সটেনশন। অথবা অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স এরকমও হয়, হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়। হ্যাঁ, তারপরে বাকি কিছু কথা লেখা থাকে, তারপরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব। এইভাবেও এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তো আমরা একটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, উদাহরণটা এরকম, যেমন ধরো লেখা আছে হুররা, তারপরে একটা সাবজেক্ট হি, তারপরে আমরা একটা শূন্যস্থান পূরণ নিয়ে একটা শব্দ লিখি গিফট, হিজ লস্ট চাইল্ড। তো বাক্যটা কি? হুররা, কি আনন্দ বা কি মজা, সে তার হারিয়ে যাওয়া সন্তানকে পেয়েছিল। আচ্ছা, এই বাক্যটার মধ্যে আমরা এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সটার মধ্যে ভালো করে লক্ষ্য করো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে বলা আছে এক্সক্লেমেশন ওয়ার্ডের পরে আশ্চর্যবোধক চিহ্ন, এই যে দেখো আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে সাবজেক্ট, এই যে এখানে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, এই যে ভার্বের জায়গায় শূন্যস্থান পূরণ। আচ্ছা, তো এখন আমরা এখানে ভার্ব লিখব। তো গিফট হিসেবে সে পেয়েছিল, তাহলে আমরা এইখানে যেই কাজটা করো, গিফট তো উপহার নাউন, আমরা এখানে একটা ভার্ব বসাবো। তখন আমাদের মনে হলো পেয়েছিল শব্দটা এখানে উপযুক্ত, তাহলে আমরা এখানে লিখব গট। গিফট শব্দটা থেকে আমরা এখানে একটা ভার্ব করে দিব গট। হুররা, কি আনন্দ, হি গট হিজ লস্ট চাইল্ড, সে তার হারিয়ে যাওয়া সন্তানকে পেয়েছিল। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় নিয়মের উপর একটা বাক্য দেখি, হোয়াট বা হাউ দিয়ে। আমরা লিখতে পারি হোয়াট এ নাইস সিনারি হি, একটা শূন্যস্থান পূরণ দিব, তারপর একটা ভার্ব দিব হোল্ড, কি চমৎকার দৃশ্য সে তুলে ধরেছে। হ্যাঁ, এখানে আমাদেরকে এখন কি করতে হবে? ভার্ব বসাতে হবে। কেন ভার্ব বসাতে হবে? মিলিয়ে দেখো, বাক্যটা হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়েছে, হোয়াট দিয়ে শুরু হলো, তারপরে আরও কিছু কথা, এই যে এ নাইস সিনারি, তারপরে একটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট হি, তারপরে কি করতে হবে? তারপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। তোমরা জানো হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে সাবজেক্ট আর ভার্ব থাকে কোথায়? শেষে। তাহলে এখন সাবজেক্টের পরে এখন একটা ভার্ব বসাতে হবে হোল্ড। এখন এটার একটা ভার্ব কি? এটা হলো তুলে ধরা। হোয়াট এ নাইস সিনারি হি কি আপহোল্ডস, কি চমৎকার দৃশ্য সে তুলে ধরেছে। আপহোল্ডস, HOLDS। তাহলে আরেকটা শব্দ শিখে নিলাম যে হোল্ড অত ধরা, আপহোল্ডস অত তুলে ধরা। তাহলে হোল্ডের সাথে আপ যুক্ত করা হয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর যোগ করা হলো। এরপর আমরা দেখলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভার্বের পজিশন। আচ্ছা, এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওইটাকে আমরা 2 নম্বর নিয়মের মধ্যে দিতে পারি। তাহলে আমরা লিখব পজিশন 2।
লিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV, ইন্টারোগেটিভ। তোমরা তো জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে আমরা দেখি যে WH ওয়ার্ড থাকে, তারপরে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে থাকে। তাহলে আমরা এখানে লিখে দিই WH ওয়ার্ড অবলিক দিয়ে লিখি অক্সিলারি ভার্ব, LIARY, অক্সিলারি ভার্ব। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখি সাবজেক্ট থাকে, তারপরে আমরা দেখতে পাই মেইন ভার্ব প্লাস আরও কিছু কথা, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বের পজিশনটা কোথায়? প্রথমে WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। ভার্বের পজিশন আমরা আজকে শিখতেছি যে সাফিক্স প্রিফিক্সে কোন জায়গাতে শূন্যস্থানটা পূরণটা থাকলে সেখানে আমরা ভার্ব বসাবো। আমরা মেইনলি দেখতেছি যে ভার্বের অবস্থানটা যেখানেই থাকুক সাবজেক্টের পরে হয়। তো আমরা এখন একটা বাক্য লিখতেছি, যেমন ফর এক্সাম্পল বাক্যটা মনে করে এরকম, ক্যান ইউ, আমরা একটা শূন্যস্থান পূরণ দিচ্ছি, তারপর একটা ভার্ব, একটা শব্দ দিচ্ছি আর কি, সেটাকে ভার্ব করব BELIEF, বিলিভ মি। এই হলো আমাদের বাক্য, ক্যান ইউ বিলিভ মি। আচ্ছা, আমরা একটু মিলিয়ে দেখি আমাদের নিয়মের সাথে। প্রথমে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হলো, তারপরে আছে সাবজেক্ট, দেখো সাবজেক্ট, এরপর আমাদেরকে মেইন ভার্ব বসাতে হবে। তো শূন্যস্থান পূরণে আমরা এখন এখানে কি করব, একটা ভার্ব বসাবো। শিক্ষার্থীরা, আমাদের বক্সে যে শব্দটা দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে, সেই শব্দটা আছে নাউন, বিলিভ। এখন বিলিভ নাউনের ভার্ব কি সেটা আমাদের শিখতে হবে। শেখা ছাড়া কিন্তু আমরা এটাকে যদি নিজেদের মতো করে বানিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু নাম্বার পাবো না। তাহলে বিলিফের ভার্ব হলো বিলিভ, BELIEVE। পরিবর্তনটা কতটুক, এখানে ই পর্যন্ত সবই ঠিক আছে, শুধু এফ এর জায়গায় VE। খেয়াল করে পড়লে দেখবা তুমি খুব অল্পতেই মনে রাখতে পারতেছো। এরপর আমরা আরেকটা ভার্ব নিই, আরেকটা বাক্য নিই। যেমন ধরো লেখা আছে হোয়াট ডু ইউ, আমরা এখানে একটা শূন্যস্থান পূরণ দিচ্ছি, একটা শব্দ দিচ্ছি THOUGHT, তারপরে আস। দেখো এই বাক্যতে কি বলা আছে, এই বাক্যটাতে বলা আছে, তো দেখো এখানে লেখা আছে, আমরা বাক্যটা মিলাই, WH ওয়ার্ড, এই যে WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলো, তারপরে অক্সিলারি ভার্ব ডু, অক্সিলারি ভার্ব, কারণ WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে কিন্তু এরপরে সাহায্যকারী ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট ইউ, তারপরে মেইন ভার্ব। এই যে থট, এই থট মানে চিন্তা বা ভাবনা। তাহলে চিন্তা বা ভাবনা, এটার ভার্ব কি হতে পারে অনুমান করো তো। এটার ভার্ব হতে পারে হলো চিন্তা করা। ডু ডু ইউ, হোয়াট ডু ইউ থিঙ্ক আস, হোয়াট ডু ইউ থিঙ্ক আস, তুমি আমাদেরকে কি ভাবো। তাহলে এই যে থট দেখতেছ, এটা হলো নাউন, এটার ভার্ব হলো থিঙ্ক, এটার ভার্ব কি থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক আস, তুমি আমাদেরকে কি ভাবো। আচ্ছা, এরপর আমরা চলে যাই পজিশন নাম্বার। এখানে আমরা পজিশন বললাম পজিশন 2, এখন আমরা পজিশন নাম্বার 3 করব।
পজিশন নাম্বার 3, এটা 3। পজিশন 3 তে আমরা কি করব? আমরা পড়ব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ, তো তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সের মানে হলো আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য, নিষেধ হয়। তো আমরা এটাকে কয়েকটা ক্যাটাগরি দিই। প্রথম ক্যাটাগরিটা হলো ভার্ব প্লাস বাকি অংশ। ভার্ব বলতে কি? ভার্ব বলতে V1টা, সবগুলো না, V1 প্লাস বাকি অংশ, এক্সটেনশন, ভার্ব প্লাস বাকি অংশ। 2 নম্বর নিয়মটা আমরা দেই হলো ডু নট অথবা নেভার প্লাস V1 প্লাস এক্সটেনশন, বাকি অংশ। আর 3 নম্বর আমরা নিয়মটা দেব প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে। প্লিজ অথবা কাইন্ডলি প্লাস V1 প্লাস বাকি অংশ। আচ্ছা, লক্ষণীয় বিষয় হলো কোনো বাক্যের শুরুটাও ভার্ব দিয়ে হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা ভার্ব দিয়ে হতে পারে। তারপরে ডু নট বা নেভার দিয়ে শুরু হলে এরপরে V1টা হবে। যেহেতু আমরা আজকে ভার্বের পজিশন নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আমরা শূন্যস্থান পূরণটা টার্গেট করব ভার্বকে দিয়ে। আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্টেন্সের এই 3টা ধরন হতে পারে। তা আমরা এখন কিছু উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, EXAMPLE, যেমন ধরো আমরা লিখলাম, প্রথমে শূন্যস্থান পূরণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে, আচ্ছা, এটা যেহেতু আমরা 1 নম্বর বাক্য অনুসারে লিখতেছি, তাহলে নাম্বারটা 1 দিয়ে দিই। তো আমরা এখানে একটা ভার্ব নেব, একটা শব্দ নিব আর কি, প্রেজেন্টেশন। হেয়ার, DIATELY, ইমিডিয়েটলি। এখন আমরা এটার অ্যান্সার লিখব। আচ্ছা, এখানে কি বলা আছে? বলা আছে যে অবিলম্বে এখানে উপস্থিত হও। ইমিডিয়েটলি, এক্ষুনি, অবিলম্বে। হেয়ার, এখানে। প্রেজেন্টেশন মানে উপহার, উপস্থাপনা। তাহলে আসলে কি বাক্যটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, তাই না? ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে আমরা এখানে একটা ভার্ব বসাবো, এই চিন্তা করো। তাহলে প্রেজেন্টেশনের ভার্ব হলো প্রেজেন্ট, উপস্থিত হওয়া। আমরা এই পিটাকে বড় হাতের করে দিব, প্রেজেন্ট। তাহলে এটার উত্তর হবে প্রেজেন্ট হেয়ার ইমিডিয়েটলি, এখানে এক্ষুনি উপস্থিত হও। আচ্ছা, 2 নম্বর বাক্যটা আমরা 2 নম্বর নিয়ম অনুসারে লেখার চেষ্টা করি। তো বাক্যটা শুরু হবে ডু নট বা নেভার দিয়ে। তো আমরা লিখলাম ডু নট, হ্যাঁ, এখানে একটা শব্দ দিব। ধরো লিখলাম প্লাকিং, PLUCKING, প্লাকিং দ্য ফ্লাওয়ার্স। অ্যান্সার। তো ডু নট বা ডাজ নট বা এগুলো নেভারের পরে কি হয়? V1 হয়। তাহলে প্লাকিং ING যুক্ত শব্দ। তা INGটার আগে যতটুকু দেখতেছো ওইটাই কিন্তু মূল ভার্ব। প্লাক অর্থ কি? তোলা, ফুল তোলা। তাহলে এটা হবে PLUCK, অর্থাৎ INGটা বাদ দিয়ে শুধু এতটুকু পর্যন্ত। যেমন প্রেজেন্টেশনের, হ্যাঁ, এই বাড়তি অংশটা বাদ দিয়ে আমরা প্রেজেন্ট মূল শব্দটা লিখলাম। প্লাকিং এর INGটা বাদ দিয়ে মূল শব্দটা হলো প্লাক। এরপর 3 নম্বর যে নিয়মটা ছিল প্লিজ অথবা কাইন্ডলি, এরপরে V1 প্লাস বাকি অংশ। এরকম একটা উদাহরণ দিই, যেমন প্লিজ, বাক্যের প্রথমে প্লিজ থাকলে কমা দিতে হয়। এরপর আমরা একটা শব্দ লিখি, MEASUREMENT, মেজারমেন্ট অর্থ পরিমাণ বা পরিমাপ। ইট প্রপারলি, অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হলো দয়া করে
এটাকে সঠিকভাবে পরিমাপ করো। হুম, তাহলে আমরা এখানে ভার্ব বসাবো। কি বসাবো? ভার্ব বসাবো। তাহলে মেজারমেন্টের ভার্ব হলো মেজার, MESUR, এতটুকু। তো তোমরা যেই গ্রামার বই তোমরা বাড়িতে কিনেছো, সেই গ্রামার বইয়ের কিন্তু সাফিক্স প্রিফিক্স অধ্যায় থেকে তোমাদের প্রচুর শব্দ শিখতে হবে। প্রচুর শব্দ শিখতে হবে, শব্দ শেখার কোনো বিকল্প নেই শিক্ষার্থীরা। এরপর আমরা পজিশন নাম্বার 4-এ যাব। পজিশন নাম্বার 4-এ কি বলা আছে আমরা একটু দেখি। পজিশন নাম্বার 4, পজিশন 4-এর মধ্যে আছে অপটেটিভ সেন্টেন্স। OPTATIV, অপটেটিভ সেন্টেন্স। তো তোমরা জানো যে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো প্রথমে থাকে মে, অথবা লং দিয়েও শুরু হয়, মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এই হলো একটা অপটেটিভ সেন্টেন্সের একটা গঠন। তো অপটেটিভ সেন্টেন্সের গঠন অনুসারে আমরা এখন একটা বাক্য লিখি। মে হি শূন্যস্থান পূরণ শব্দ প্রসপারাস ইন লাইফ। মে হি প্রসপারাস ইন লাইফ। বাক্য বাংলা করলে এরকম যে সে যেন জীবনে উন্নতি করে। তাহলে দেখো বাক্যটা শুরু হয়েছে মে দিয়ে। মে এখানে কিন্তু মে মাস না, আবার মে দ্বারা বাক্য শুরু হয়েছে মোডাল অক্সিলারি দ্বারা, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এমনটাও ভাববে না, কারণ দেখো ফুল স্টপ রয়েছে। তাহলে দেখো প্রথমে অপটেটিভ সেন্টেন্সের প্রথমে মে আছে, তারপরে সাবজেক্ট আছে। এখন যেটা প্রয়োজন সেটা হলো একটা V1 ভার্ব। এখন আমরা একটা ভার্ব নিব। তাহলে এটার অ্যান্সার কি হবে? ইয়েস, এটার অ্যান্সার হবে ভার্ব প্রসপার। প্রসপার অর্থ উন্নতি করা। প্রসপার অর্থ কি করা? উন্নতি করা। তারপরে ধরো আরেকটা বাক্য দিই, মে ইউ কাম দ্য প্রবলেম। অ্যান্সার। তো মে ইউ কাম দ্য প্রবলেম, তুমি যেন সমস্যাটা কি করতে পারো? অতিক্রম করতে পারো। আচ্ছা, কামের ভার্ব কি? কাম অর্থ তো আসা। তুমি বলো স্যার কাম শব্দটাই তো ভার্ব। হ্যাঁ, কাম শব্দটা ভার্ব, সেটা তো আসা। কিন্তু দেখো মে ইউ কাম দ্য প্রবলেম, তুমি সমস্যাটা আসো। তাহলে বাক্যটা কি হচ্ছে? নাকি তুমি সমস্যাটা অতিক্রম করতে পারো, তুমি যেন সমস্যাটা কাটিয়ে উঠতে পারো, অতিক্রম করতে পারো। তাহলে এই যে অতিক্রম করা, কাটিয়ে ওঠা, এটার ভার্ব হলো জয়লাভ করা, এটার ভার্ব হলো ওভারকাম। তাহলে তোমাকে তার আগে দিয়ে ওভার শব্দটা যুক্ত করতে হবে। তাহলে হয়ে গেল ওভারকাম, তুমি যেন সমস্যাটা অতিক্রম করতে পারো বা সমস্যাটাকে জয়লাভ করতে পারো। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনার মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হলো পজিশন অফ ভার্ব। প্রথম দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপরে কি ইম্পারেটিভ, তারপরে অপটেটিভ। অর্থাৎ সেন্টেন্সের 5টা প্রকারের মধ্যে ভার্বের অবস্থান কোথায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তা আশা করি আজকের আলোচনাটা তোমাদের উপকারে আসবে।
আর আজকের আলোচনাটা আমরা করলাম যে বইটা থেকে, সেই বইটা হলো নিড নামক একটা গ্রামার বই। এই গ্রামার বইটা লিখেছেন সম্মানিত শিক্ষক এম রফিক স্যার। তোমরা লাইব্রেরিতে বইটা পাবে, নিড NEED নিড নামে গ্রামার বইটা। তো আর এছাড়া তোমরা যে কাজটা করবে সেটা হলো প্রচুর শব্দ পড়বে। তোমরা আজকে তোমাদের অ্যাডভান্স গ্রামার বইটা খুলে সাফিক্স প্রিফিক্স অধ্যায়টা উল্টিয়ে সেখানে দেখবে শব্দের বিশাল ভান্ডার। এই শব্দগুলো একটু একটু করে শেখার চেষ্টা করো। প্রতিদিন 5টা 10টা করে শব্দ শেখার চেষ্টা করো। একসময় দেখবে যে তোমার ইংরেজি জ্ঞান কত বৃদ্ধি পেয়েছে। ইংরেজি ভাষা সম্পর্কে জানতে চাও কিন্তু শব্দ শিখবে না, আসলে সেটা সম্ভব না। আগামীকাল আমরা আলোচনা করব পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়। তো আজকে এতটুকুই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।